ভিডিওগুলো কাটে কাটে গেছে, একটা 11 মিনিট হয়েছে, একটা 5 মিনিট, একটা 4 মিনিট এর মতো আর কি। তো দেখি এটা আবার কাটে যায় নাকি, চেষ্টা করবো এটা আরেকটা একটা আলাদা করার। দেখি একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে কি থাকে, প্রথমে এই যে এই ভিতরে এইটা আঁকতে হয়, আঁকার পরে ভিতরে এই যে এমন এটা থাকে, এটাকে বলে মেসোজোম। উপরের এটাকে বলে কোষঝিল্লি। কোষঝিল্লির উপরে আরেকটা আবরণ থাকে, ওই আবরণটাকে কি বলে, ওই আবরণটাকে বলে কোষ প্রাচীর। তারপরে হচ্ছে এই যে দুই পাশে দুইটা এমন থাকলো, এটাকে বলে হচ্ছে পিলি। আর এই যে হেঁকা বেঁকা হয়ে যে আছে, এগুলোকে বলা হচ্ছে ফ্লাজেলা। আর ভিতরে এটাকে বলা হচ্ছে ভলিউটিন, এটা তো বলছি মেসোজোম। আর এই যে এখানে একটা থাকে হচ্ছে ক্রোমোজোম বা নিউক্লিয়েট, আর এগুলো হচ্ছে রাইবোজোম 70S। আর উপরের আবরণ যে আরেকটা পেন্সিল দিয়ে আঁকা আছে, এটাকে বলা হচ্ছে ক্যাপসুল, স্লাইম স্তর। তো মোটামুটি এটাই হচ্ছে আদর্শ ব্যাকটেরিয়ার একটা চিত্রের একটা আদর্শ ব্যাকটেরিয়া। এখন এগুলোর ব্যাখ্যায় যদি আসি, ব্যাখ্যাগুলো বড় করে লেখা আছে, বাট এত এত কিছু দিতে হবে না। আর মেসোজোম কোনটা, মেসোজোম হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেসোজোম। মেসোজোম কি ব্যাকটেরিয়ার কোষের প্লাজমা মেমব্রেনে কখনো কখনো ভিতরের দিকে ভাঁজ হয়, থলির মতো গঠন করে। ভাঁজ হয়ে কি থলির মতো গঠন করছে, এটা ব্যাকটেরিয়ার দেহে ভাঁজ হয়ে থলির মতো গঠন করে। এটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। শেষ, ব্যাকটেরিয়ার থেকে ভাঁজ হয়ে থলির মতো গঠন করে। তারপরে কোষ প্রাচীর কোনটা, এই যে উপরের এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে উপরের বাইরে মানে 2 নম্বর স্তরটা কোষ প্রাচীর কি পুরু রং ধরে রাখতে পারে গ্রাম পজিটিভ, পাতলা ও রং ধরে রাখতে না পারলে গ্রাম নেগেটিভ। এগুলো কি অ্যান্টিবায়োটিকে প্রদান করা হয়, এগুলো দেখে অ্যান্টিবায়োটিক প্রদান করা হয়। পুরো রং ধরে রাখতে পারলে গ্রাম পজিটিভ, আর পাতলা রং ধরে না রাখতে পারলে গ্রাম নেগেটিভ। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন, এটা হচ্ছে পেপটিডোগ্লাইকন, কার্বোহাইড্রেটের পলিমার। এর সাথে কিছু হচ্ছে মুরারিক অ্যাসিড আর টিকোইড অ্যাসিড থাকে। পড়বা, মনে থাকলে থাকবে, না থাকলে শুধু এইটুকু লিখে দিয়ে শেষ। ওষুধের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন, কার্বোহাইড্রেটের পলিমারের সাথে কিছু মুরামিক অ্যাসিড আর টিকোইক অ্যাসিড থাকে। তারপরে হচ্ছে কি ক্যাপসুল বা স্লাইম স্তর। ক্যাপসুল কোনটা, ওই যে উপরের যে হচ্ছে এমন 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 করে ছোটো ছোটো, মানে এই যে হালকা হালকা করে যেগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্যাপসুল। জটিল কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি পুরু স্তর। প্রধান কাজ প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করা। বা ক্যাপসুল, এটার প্রধান কাজ হচ্ছে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা। শেষ, উপরে মনে না থাকলে নাই, শুধু এটা লাইন মনে রাখো। তারপরে কি বলছে, ফ্লাজেলা কোনগুলা, ফ্লাজেলা হচ্ছে এই যে হেঁকা বেঁকা হয়ে আছে, এই যে এগুলো হচ্ছে ফ্লাজেলা এটা কি চলনাঙ্গ, ফ্লাজেলিন প্রোটিন দিয়ে গঠিত। এটা চলনাঙ্গ, এটা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে গঠিত। বেসাল বডি প্লাজমা মেমব্রেনকে কোষের প্লাজমা মেমব্রেনে সংযুক্ত করে। এটা লিখতে পারলেই ভালো, এই 3টা লিখতে পারলেই হয়ে গেল। 3টা মনে না থাকলেও এই 2টা মাস্ট তুমি চলনাঙ্গ, এটা হচ্ছে চলনাঙ্গ, ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, এই 2টা লিখবা। তারপর হচ্ছে পিলি কোনটা ছিল, এই যে এটা হচ্ছে পিলি। এটা হচ্ছে পিলি নামক প্রোটিন দিয়ে তৈরি। আর এর আগে গেছিল ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। আর পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, পিলিন। তারপরে কি বলছে, পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে। গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সংযুক্ত হয়, পোষক কোষের সাথে সংযুক্ত কাজ করে। তারপরে এটা সাইটোপ্লাজম।
সাইটোপ্লাজমের মধ্যে আছে রাইবোজোম, ক্রোমোটোফার, পলিউটিন, ক্রোমোজোম। তো সাইটোপ্লাজম এগুলো সবগুলো মিলে হচ্ছে সাইটোপ্লাজম রাইবোজোম যদি দেখি মুক্ত রাইবোজোম বা পলিরাইবোজোম বিদ্যমান, এটা হচ্ছে 70 ক্রোমাটোফোর সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া থাকে। ভলিউটিন তরল ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা, ভলিউটিন। ক্রোমোজোম একটি মাত্র ক্রোমোজোম থাকে। সাইটোপ্লাজমস্থ ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েট বলে। ওই যে ক্রোমোজোম কোথায় ছিল, এই যে ক্রোমোজোম। তো গেল। তারপরে হচ্ছে প্লাজমিড, ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার ও ক্ষুদ্রাকার ডিএনএ। প্লাজমিড কোথায় আছে দেখো, এটা যেহেতু চিহ্নিত করা নেই, এটা তাই এটা না লিখলেও হবে। তো এটাই আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এগুলো কিছু কিছু লিখে দিবা, যেগুলো বললাম বেশি ইম্পর্টেন্ট ওগুলো লিখে দিবা। এত কিছু সব কিছু আবার লেখার দরকার নেই। লিখে দিয়ে এই চিত্রটা আঁকবা সুন্দর করে। চিত্রটা আঁকার পর এগুলো কিছু কিছু লিখে দিয়ে শেষ। এখন এর বৈশিষ্ট্য যদি পড়ি, এটা কিসের বৈশিষ্ট্য, এটা মানে ব্যাকটেরিয়ার, ব্যাকটেরিয়ার হচ্ছে বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়াটা কি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক কিন্তু না, ভাইরাস ছিল অতি আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়াটা শুধু আণুবীক্ষণিক আর আদিকোষী। সাইটোপ্লাজম শুধুমাত্র রাইবোজোম 70 পেপটিডোগ্লাইকন নির্মিত কোষ প্রাচীর, এর আগে যেগুলো পড়লাম ওগুলোই। বৃত্তাকার ডিএনএ বা নিউক্লিয়েট, দ্বিবিভাজন নো মায়োসিস অ্যান্ড মিওসিস। তারপরে হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। ফার্স্ট ভাইরাসের প্রতি সংবেদনশীল। প্রতিকূল পরিস্থিতিতে অ্যান্ডোস্পোর তৈরি। -17 থেকে -80°C পর্যন্ত বাঁচতে পারে, যেমন ইকোলাই। বাধ্যতামূলক অবায়বীয়, ক্লোস্ট্রিডিয়াম। সুবিধাবাদী বায়বীয়, বাধ্যতামূলক বায়বীয় হচ্ছে মাস্ট O2। এজোটোভেক্টর। শেষ। এখন আমরা চলে আসবো হচ্ছে ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশকের দংশনে হয়। তো এটা দুইটা জায়গায় সম্পন্ন হয়, একটা হচ্ছে মানুষে আর এটা হচ্ছে মশকের দেহে। মানুষে কি হয়, মানুষে হয় অযৌন জনন, মশকের দেহে হয় যৌন জনন। সাধারণ বিষয়, মানুষে তো আর যৌন জনন করবে না মশাটা। আর অযৌন জনন এটাকে বলে হচ্ছে মাধ্যমিক, এই জন্য এটাকে, যেহেতু এটা অযৌন জনন, এটাকে এই জন্য বলে এটাকে মাধ্যমিক পোষক। আর এটাকে বলে হচ্ছে নির্দিষ্ট পোষক। তো এটার হচ্ছে স্পোরোজয়েডটা মাকু আকৃতির। এরপরে এটা দেখবো আবার। তো মানুষের হচ্ছে এটা কোথায় আক্রমণ করে হচ্ছে যকৃতে আর আরবিসিতে যখন যায় এটাকে বলে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটোগনি। আর যখন যকৃতে আক্রমণ করে এটাকে বলে হেপাটিক সাইটোগনি। তো সামনে দেখি, বহুত কিছু লিখে আছে এখানে, বাট কিন্তু সহজ বিষয়, খুবই সহজ। উপরেরটা আমরা ওই পাশেই দেখলাম, উপরে যেগুলো লিখে আছে ওই পাশে দেখলাম। এই যে আমরা এখন এখান থেকে দেখবো হেপাটিক সাইটোগনি। হেপাটিক সাইটোগনি কোথায় হয়, মানুষের যকৃতে হেপাটিক সাইটোগনি হয়। তো এখান থেকে এই চিত্রটা লেখা শুরু করতে হবে। এই যে এটা থেকে প্রথমে এই যে এটা আঁকলাম, এটার ভিতরে এই যে এটা স্পোরোজয়েড ঢোকাই দিলাম। এটা কি, এটা হচ্ছে হেপাটিক সেল বা যকৃৎ। এটা হচ্ছে যকৃতের যকৃত নিউক্লিয়াস আছে। এটাতে আমরা মাকু আকৃতির স্পোরোজয়েড ঢোকাই দিলাম। স্পোরোজয়েড কতগুলো থাকে, স্পোরোজয়েড মশার দেহে মশা যে কতগুলো ঢুকায় একবারে। মশার কাছে থাকে হচ্ছে 3,26,000, এর মধ্যে 10% ঢুকায় দেয়। তারপরে ধাপ হচ্ছে ক্রিপ্টোজয়েড। এটা স্পোরোজয়েডটা ঢুকার পরে এটা হচ্ছে ক্রিপ্টোজয়েড হয়ে যায়। ক্রিপ্টোজয়েডটা কি হয়, ক্রিপ্টোজয়েডটা গোলাকার হয়। সাথে কি তার ক্রিপ্টোজয়েডের পর কি হয়, সাইজন্টের নিউক্লিয়াসটা তখন বিকৃত নিউক্লিয়াস হিসাবে থাকে। তারপরে সাইজন্টের পরে হয় ক্রিপ্টোমারোজয়েড।
মেরোজয়েট। প্রথমে কি ছিল? প্রথমে স্পোরোজয়েট, স্পোরোজয়েট থেকে আসলো হচ্ছে ক্রিপ্টোজয়েট, শুধু ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েটের পরে হলো সাইজন্ট। সাইজন্টে এই যে গোল থাকে আর নিউক্লিয়াস থাকে ভিতরে, ছোটো 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 ছোটো। তারপরে সাইজন্ট থেকে ক্রিপ্টোমেরোজয়েট, ক্রিপ্টোজয়েট না কিন্তু ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েটে কি নিউক্লিয়াসগুলো বড় 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 হয়ে যায়। আর হচ্ছে এই যে নিউক্লিয়াসটা স্ফীতকায় যকৃত কোষ। তারপরে এটা যদি নাও লিখি, শুধু নিউক্লিয়াসটা দিয়ে রাখি তাহলেই হয়ে যাবে, শুধু ক্রিপ্টোমেরোজয়েট লিখলেই হবে। তারপরে এই যে এই নিউক্লিয়াসগুলো বড় বড় হলো, মেরোজয়েটের নিউক্লিয়াসগুলো মানে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ক্রিপ্টোমেরোজয়েটের আক্রান্ত যকৃত কোষের ভাঙ্গন, এই যে আক্রান্ত যকৃত কোষের ভাঙ্গন হয়ে যায়। ভাঙ্গনের পর কী করে? এই নিউক্লিয়াসগুলা আবার আরেকটা ক্রিপ্টোজয়েট, মানে এই যে এখানে ক্রিপ্টোজয়েট আছে না, হেপাটিক সেলের উপর ক্রিপ্টোজয়েটে, স্পোরোজয়েটের উপর ক্রিপ্টোজয়েট হয়েছিল, এইগুলো আবার আরেকটা ক্রিপ্টোজয়েটে আক্রমণ করে। আক্রমণ করার পরে কী হয়েছিল? সাইজন্ট হয়েছিল। এখানেও আবার আক্রমণ করার পরে, নতুন যকৃত কোষে আক্রমণ করার পরে আবার সাইজন্ট হয়, মানে এটাই আবার এই পাশে ঘুরে আসছে। সাইজন্ট হওয়ার পর এটা আবার হচ্ছে ইয়াতে পরিণত হয়, ক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হয়। ক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হওয়ার পর আবার এটার ভাঙ্গন হয় আবার আরেকটা কোষে মানে আক্রমণ করে। তো এটা কি লেখা আছে? যকৃত কোষে আক্রমণ করে প্রক্রিয়া চলমান থাকে। যকৃত কোষে আক্রমণ করতেই থাকে, প্রক্রিয়াটা চলমান থাকে, মানে ভাঙ্গন হইতেই থাকে, এর আবার আরেকটাতে আক্রমণ করতেই থাকে, এভাবে করে। তো এইটাই কিন্তু এই ভাষায় লেখা হয়েছে, কঠিন বিষয় কিছু না। তারপর দেখি, তারপর এই যে এখানে যে আসলো ভাঙ্গন যে হইলো, এগুলোর মধ্যে দুই ধরনের ছিল, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। মানে হচ্ছে এটাকে বলা হয় মেটা ক্রিপ্টোমেরোজয়েট। এখানে ক্রিপ্টোমেরোজয়েট ছিল, তো এটা এখানে আসে, এটাকে বলা হচ্ছে মেটা ক্রিপ্টোমেরোজয়েট। তো মেটা ক্রিপ্টোমেরোজয়েট আবার হচ্ছে দুই ধরনের ছিল, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। যেটা বড় বড়টাকে বলা হচ্ছে ম্যাক্রো, ছোটটাকে ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েটটা এই যে এটা সাইকেলটাকে আবার চালায় আর কি। আবার আরেকটা হচ্ছে যকৃত কোষকে আক্রমণ করে, যেটা বড় মেটাক্রিপ্টোমেরোজয়েটের মধ্যে, যেটা বড়। আর মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েট এটা আবার হচ্ছে রক্তের আরবিসিতে আক্রমণ করে। আর রক্তের আরবিসিতে আক্রমণ করলে এটাকে আবার বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি গেল, এখন এইটার মাধ্যমে আবার এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই যে পাশে এখন দেখি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনিতে প্রথমে কি মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, এই যে একটু আগে বললাম আরবিসিতে আক্রমণ করে, এই যে এটা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েটটা, এটা আসলো, সে হচ্ছে আক্রমণ করলো আরবিসিতে, রক্তের আরবিসিতে। তখন আক্রমণ করার পর এটা ধাপটাকে বলা হচ্ছে ট্রোফোজয়েট। এটাকে বলে বিষাক্ত দশা, এমসিকিউর জন্য লাগবে। ট্রোফোজয়েট এটাকে বলে বিষাক্ত দশা। তারপরে আসে ট্রোফোজয়েটটা, এখানে আসে কি হলো, এই যে এটা কিন্তু একটু গহ্বরটা বড় হইলো, বড় হয়ে এটা কিসের মতো হইলো? সিগনেট রিংয়ের মতো হইলো, এই যে। আর উপরে একটা নিউক্লিয়াস থাকলো, গহ্বরটা বড় হয়ে একটা সিগনেট রিং হলো। সিগনেট রিং হওয়ার পর কি হলো? অ্যামিবয়েড ট্রোফোজয়েট। এই যে এটা হচ্ছে অ্যামিবার মতন দেখতে, এই জন্য অ্যামিবয়েড ট্রোফোজয়েট। ফোটা ফোটা থাকবে এবং মাঝে একটা নিউক্লিয়াস থাকবে। এগুলোর ফোটাগুলোকে বলা হচ্ছে সাবনার্স দানা। ফোটাগুলোকে বলা হয় সাবনার্স দানা। সাবনার্স দানা দিয়ে কী করা হয়? ম্যালেরিয়ার রোগটাকে শনাক্ত করা হয়। ম্যালেরিয়া যে হয়েছে এটা কীভাবে বুঝবো? এই সাবনার্স দানা দিয়ে ম্যালেরিয়ার রোগটা শনাক্তকরণ করা হয়। তারপরে এটা আসে হচ্ছে আরও দুইটা স্তরে চলে আসে, এটাকে বলে হচ্ছে সাইজন্ট। নিউক্লিয়াস ভাঙলে কি এর আগে দেখলাম না, সাইজন্ট, এরকম সাইজন্ট হয়। সাইজন্ট হওয়ার পরে যে মাঝে একটা জিনিস থাকে, এটাকে বলা হচ্ছে হিমোজয়েন। হিমোজয়েনে বর্জ্য পদার্থ পাওয়া যায়। মাথায় রাখতে হবে যে হিমোজয়েনে বর্জ্য পদার্থ পাওয়া যায়, এমসিকিউর জন্য লাগবে। সাইজন্ট আর হিমোজয়েন মাঝে থাকে, সাইজন্ট হয়। সাইজন্টটা আবার হচ্ছে একটু ফুলের মতো তৈরি করে,
ফুলের মতো তৈরি করে, মাঝে নিউক্লিয়াস থাকে। তো ফুলকে আমরা কি বলি? রোজ। এটা দিয়ে মনে রাখতে হবে যে রোজেট তৈরি করে। রোজেট তৈরি করার পর এটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর হচ্ছে গেমিটোসাইট আর ম্যাক্রোগেমিটোসাইট। মাইক্রোগেমিটোসাইটটাকে বলা হচ্ছে পুং, আর ম্যাক্রোগেমিটোসাইটটাকে বলা হচ্ছে স্ত্রী। মানে ছোটোটাকে বলা হচ্ছে পুরুষ আর বড়োটাকে বলা হচ্ছে স্ত্রী। এমন করে তৈরি হয়। তৈরি হওয়ার পর আবার প্রপোজয়েটে যায়, আবার চলমান থাকে। এটাই হলো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তারপরে এটা 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 এরিথ্রোসাইটিক সাইটোগনি না, এটা হচ্ছে গ্যামিটোগনি আর স্পোরোগনি। এটাতে আমারই সমস্যা আছে, আমি দেখি নাই। এটাতে ওই যে ওসিস্ট হয় 24 ঘন্টা 48 ঘন্টা, মনে পড়ে কিনা, ভাইয়া দেখাইছিল। এখানে আসে হচ্ছে ডিপ্লয়েড হয়ে যায়, তখন আমরা ইয়াতে পড়ছি। তো এটার একটা তোমাকে আলাদা ভিডিও দিচ্ছি, দেখে নিও। এটাকে বলে নিচের এটাকে বলে স্পোরোগনি, উপরে হচ্ছে গ্যামিটোগনি। উপরেরটাকে এই জায়গাটা গ্যামিটোগনি, তারপরে এটা হচ্ছে স্পোরোগনি। এই চিত্রটা দেখে রাখো, চিত্রটা এখানে সুন্দর করে রাখা আছে। তো আরেকটা ভিডিও দিচ্ছি, ওটা দেখে তখন তুমি বৈশিষ্ট্যগুলো লিখে নিও আর পড়ে নিও। এই যে এখান থেকে শেষ হলো অণুজীব অধ্যায়। এখন অণুজীব অধ্যায়ের হচ্ছে আরও কিছু টপিক ছিল, যেমন প্রতিকার প্রতিরোধ, ওগুলো একবার পড়ে নিলেই হয়ে যাবে। ম্যালেরিয়ার প্রতিকার প্রতিরোধ লক্ষণ, এগুলো একবার বই থেকে দেখে নিও। শেষ।